কার ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর বাংলার মডেল 7 অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল অ্যান্ড মালদা সিসি গার্লস হাই স্কুল এই যে কোশ্চেন অ্যান্সারের সেটটা আছে তার সলভেশন করব। তো চলো শুরু করা যাক। আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল ক মধ্যরাতে, খ দিবাবসানে, গ রজনী শেষে। সঠিক উত্তরটা হবে গ রজনী শেষে। জীবনখানা নিজের দোষে, ক বরবাদ, খ অশান্ত, গ আধার করে তোলো। সঠিক উত্তরটা হবে গ আধার করে তোলো। বাঘের বিক্রম সম মাঘের হিমানী চিঠি গদ্যাংশে উল্লিখিত পংক্তিটির কবি হলেন কৃত্তিবাস ওঝা, খ জয়দেব, গ ভারতচন্দ্র। সঠিক উত্তরটা হবে ভারতচন্দ্র। চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে, অপশানগুলো আছে সকালবেলায়, দুপুরবেলায়, রাত্রিবেলায়, কিন্তু আসলে ঘটনাটা ঘটেছিল সন্ধ্যার সময়। তাহলে এখানে সেই অনুসারে দেখতে গেলে সকালবেলায় উত্তরটা হবে না, আবার রাত্রিবেলায় উত্তরটাও হবে না। তাহলে সন্ধ্যার সময় একমাত্র হয় বিকালবেলা, বা কাছাকাছি যদি বলতে চাও তাহলে এখানে সেই ক্ষেত্রে ওই অনুসারে এটা দুপুরবেলায় উত্তরটা করলে হবে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা হবে হচ্ছে সন্ধ্যার সময় বা বিকালবেলায়। আরব সেনাপতি মূল সেনাপতিকে যে অস্ত্র দিয়েছিলেন সেটি তার নিজের অস্ত্রের তুলনায় দুর্বল ছিল, হীন ছিল, বেশি দ্রুতগামী ছিল। সঠিক উত্তরটা হবে বেশি দ্রুতগামী ছিল। বানর থেকে বান্দর, এটি স্বরাগম, ব্যঞ্জনাগম, ধ্বনিলোপের উদাহরণ। সঠিকটা হবে ব্যঞ্জনাগম। অপরাজিতা শব্দের দল সংখ্যা 3টি, 4টি, 5টি। সঠিকটা হবে 5টি। স্ক্রু থেকে স্ক্রু, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি স্বরাগম, অন্ত ব্যঞ্জনাগম, আদি ও অন্ত স্বরাগম। সঠিকটা হবে আদি স্বরাগম। 1 শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বানের পৌরাণিক প্রসঙ্গটি লেখো। তীরে সন্ধ্যার অন্ধকার ঘন হওয়ার আগে পশুরা জলপান করতে আসে, তখন হরিণও আসে নিঃশব্দে, কিন্তু জলপানের শব্দ নির্জনতা ভঙ্গ করে। হরিণের জলপানের দৃশ্যটি কবি মনে রামায়ণ কাহিনীর স্মৃতি জাগিয়ে তোলে। মণিপুত্র সিন্ধুর কলসিতে জল ভরার শব্দ হরিণের জলপানের শব্দভ্রমে তাকে বাণবিদ্ধ করে হত্যা করার রামায়ণ এর আদিখণ্ডে বর্ণিত। হরিণের জলপান ধ্বনি কবি মনে সেই স্মৃতি জাগায় বলেই কবিও যেন সিন্ধুমণির হরিণকে আহ্বান শুনতে পান। বনভোজনে কী কী খাবারের আয়োজন হয়েছিল? বনভোজনে কী কী খাবার হয়েছিল? বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল? এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। বনভোজনের দ্বিতীয় তালিকায় ঠিক হয় রান্না হবে খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি। যুক্তি করে ঠিক হয় প্যালা রাজহাঁসের ডিম আনবে, ক্যাবলা আলু ভাজবে, প্যালা পোনা মাছের কালিয়া রাঁধবে, হাবুল দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার আনবে, আর রসগোল্লা ও লেডিকেনি ধারে ম্যানেজ করতে হবে। এলে হঠাৎ দেখি কবি কি দেখেন? প্রশ্নোক্ত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বেঁচে থাকতে আমরা বাঁচার সুখ বুঝতে চাই না, আমরা এমনই অবুঝ, কিন্তু যখনই বিপদে পতিত হই, অর্থাৎ জীবনে খুবই সংকটজনক অবস্থায় পতিত হই, তখনই আমরা তার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে থাকি। তখন আমাদের বেঁচে থাকার জন্য আকুলতা বেড়ে যায় বহুগুণ। অথচ তার আগে এমন বহু ক্ষেত্রে হয় যে আমরা সমঝোতা বা বোঝাপড়া না করেই চলার চেষ্টা করি এবং শেষে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হই। তখন মনে হয় মরণ হলেই বাঁচি, অথচ সত্যি মরণের সামনে যখন উপস্থিত হই তখন বাঁচার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম কি? সেটির নাম হচ্ছে সিলন। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? হাজার স্টেশন থেকে মার্টিন রেলে চড়ে বাগুইআটি ছাড়িয়ে আরও 4 স্টেশন দূরে ক্যাবলার মামার বাড়ির একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছে। বউয়ের ছেলের নাম কি? উত্তরটা হবে সুনীল। অপুর বইয়ের দপ্তরে কি কি বই ছিল? বইয়ের দপ্তরে 2টি মোটা ইংরেজি বই, কবিরাজি ওষুধের তালিকা, একটা পাতাছেঁড়া দাশু রায়ের পাঁচালী ও একটা 1303 সালের পুরাতন পাঁজি আছে। কি এক প্রকার ফল, তার গায়ে বিষযুক্ত সুঁয়ো থাকে যা স্পর্শ করলে চামড়ায় ঢুকে যায় এবং জ্বলুনি সৃষ্টি করে। হরিহর ও তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম কি? তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম হলো নিশ্চিন্দিপুর। কিসের নোলক পড়তে ভালোবাসে?
ওর কলমি ফুলের নোলক পড়তে ভালোবাসে। শুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করতো? শুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটা উপায় বের করেছিল। সে একটা বাখারি বা হালকা কোনো গাছের ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে বাড়ির পেছনের বাঁশবাগানের পথে বা বাইরের উঠানে ঘুরে ঘুরে বেড়ায় আর আপন মনে যুদ্ধ খেলে। উক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। দল বিশ্লেষণ করো। অকাল বোধন, গ্রামবাসী। বোধন, অকাল বোধন। অবো হচ্ছে মুক্ত দল, আর কাল আর ধন এই দুটো হচ্ছে রুদ্ধ দল। গ্রামবাসী, গ্রামবাসী, গ্রাম হচ্ছে রুদ্ধ দল, বা আর সি এই দুটো হচ্ছে মুক্ত দল। দুটি উদাহরণ দাও। দুটো উদাহরণ: করিয়া কইরা, কালি কাইল থেকে আনলা। এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায়? উত্তরটা হবে ধ্বনি বিপর্যয়। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। বক্তাকে কিসের প্রতিশোধ নেবার কথা বলেছেন? অংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নামক নাটক থেকে নেওয়া হয়েছে। একদা সেকেন্দার সাহা সিন্ধু নদ তটে সূর্যাস্তের সময় সেলুকাসের সঙ্গে ভারতবর্ষের বৈচিত্র্য সম্পর্কে যখন কথোপকথন করছিলেন, তখন অ্যান্টিগোনস এক ভারতীয় যুবককে গুপ্তচর সন্দেহে সেখানে নিয়ে এলে সেকেন্দার সাহার প্রশ্নের প্রসঙ্গে যুবক প্রশ্নোক্ত কথাটি বলে। সেকেন্দার সাহা যুবকের অভিপ্রায় কি জানতে চাইলে যুবক জানায় যে সে মগধের নির্বাসিত যুবরাজ চন্দ্রগুপ্ত। মহাপদ্মনন্দ তার পিতা তার বৈমাত্রেয় ভাই ধননন্দ সিংহাসন অধিকার করে তাকে নির্বাসিত করেছে। এই মাসাবধিকাল সে সেলুকাসের কাছে গ্রিক সমারবিদ্যার শিক্ষা করেছে। গ্রিক সেনা শীঘ্র স্থান ত্যাগ করবে শুনে সে যা শিখেছে তা লিপিবদ্ধ করে রাখছিল। কেবল হিতরাজ্য পুনরুদ্ধারে বিদ্যা কাজে লাগাবে এই আশাতে। অর্থাৎ নন্দ রাজাকে পরাজিত করে প্রতিশোধ নেওয়ার কথাই চন্দ্রগুপ্ত প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। 2. সবুজ জামা আসলে কি? তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? জামা আসলে রাশি পাতার সমন্বয় যা গাছেরা পরিধান করে থাকায় গাছেদের এত ভালো লাগে। সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? তোতাই সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে, তেমন তার গায়েও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে। প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে, তেমন তোতাই গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে। তোদের পিকনিক, আমি চললাম। বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি? উদ্ধৃতিটির বক্তা হলেন টেনিদা। যখন বনভোজনের পিকনিকের মেনু ঠিক করা হচ্ছিল, তখন ক্যাবলার কথাতে টেনিদা ছোলার ছাতু ও কাঁচা লঙ্কা এই সমস্ত অবাস্তব জিনিস করায় টেনিদা প্রচণ্ড রেগে যান। তাই তিনি খাবার না খেতে পাওয়ার আফসোসে পিকনিকে থাকতে চাননি। অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? দ্বিতীয় অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন আরব সেনাপতি। আরব সেনাপতি যুদ্ধক্লান্ত মুর সেনাপতির জন্য নিজ শিবিরে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি তার আশ্রয় নিদ্রার ব্যবস্থা করেছেন। পরের দিন প্রাতঃকালে মুর সেনাপতিকে বিদায় দেওয়ার সময় তাদের দুজনের সম্পর্ক কেমন অবস্থায় পৌঁছেছে সেই প্রসঙ্গে মুর সেনাপতিকে প্রশ্নোক্ত কথাগুলি বলেছেন আরব সেনাপতি। আরব সেনাপতি ও মুর সেনাপতি যখন একাসনে বসে কথোপকথনে মগ্ন ছিলেন, তখন মুর সেনাপতির কথায় আরব সেনাপতি বুঝতে পারেন যে মুর সেনাপতি আরব সেনাপতির পিতৃহন্তা। তখনই আরব সেনাপতি সেই স্থান থেকে চলে যান এবং মনে মনে প্রতিজ্ঞা করেন সুযোগ পেলেই মুর সেনাপতিকে তিনি সংহার করবেন। কিন্তু বর্তমানে মুর সেনাপতি তার অতিথি, তাই অতিথির কোনো ক্ষতি তিনি করবেন না। সে কারণে প্রভাতে যখন মুর সেনাপতিকে বিদায় দিতে প্রস্তুত, তখন তাকে তিনি জানিয়ে দেন যে তিনি তার পিতৃহন্তা এবং পরম শত্রু, তাই সূর্যোদয়ের পরেই তিনি তাকে নিধন করতে সচেষ্ট হবেন। মুর সেনাপতি বিপক্ষীয়, তাতে আবার পিতৃহন্তা, কাজেই অতিথি না হলে তাকে তখনই সংহার করা হতো, কিন্তু অতিথিকে তারা সংহার করেন না। তাই মুর সেনাপতি উচিত সূর্যোদয়ের পূর্বে বিপক্ষ শিবির ত্যাগ করা। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে বক্তা একথাই বোঝাতে চেয়েছেন। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও কোশ্চেন অ্যান্সারের সলভেশন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনে গিয়ে অল অপশানে ক্লিক করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।